হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ছিল তুলি পিসির বিয়ে। তো ওর বিয়েতে আমরা কি করলাম আর কেমন মজা করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তুলি পিসির বিয়ে ঠিক হয়েছিল মাত্র 2 দিন আগে থেকে, এই জন্য সবাই অনেক চিন্তায় ছিলাম। আর এই যে বিয়ের একদিন আগে থেকে আমরা সবাই বাড়ি সাজানোর কাজে লেগে পড়েছিলাম, কারণ ওর বিয়ে ঠিক হয়েছিল তার মাত্র একদিন আগে। আর তেমন কোনো আয়োজন করা হচ্ছিল না এই জন্য। কিন্তু আমরা বাড়ির যেসব ছেলে মেয়ে আছি তারা বলতেছিলাম যে আমরা যতটা পারি ততটা সাজিয়ে আর কি বিয়ে দিব, কারণ ওর কোনো বড় ভাই নেই, তাই আমরাই সব কাজ করতেছিলাম। আর এই সাইডে হচ্ছে ডেকোরেটর যে মামাগুলো ছিল তাদেরকে বলেছিলাম আপনারা সিম্পল একটা কাপড় টানাই দেন, আমরা যেরকম পারি সেরকম সাজিয়ে নিব, সমস্যা নাই। তো ওনাদের কাছে যেরকম কাপড় ছিল ওনারা তেমনই একটা টানিয়ে দিয়েছিল। আর এখানে বাচ্চারা বেলুন ফুলাতে ব্যস্ত ছিল আর আমরা ওইদিকে অন্যান্য কাজ যেগুলো ছিল ওইগুলো করতেছিলাম। আর বিয়ে যেহেতু মাত্র 2 দিন আগে ঠিক হয়েছিল এই জন্য আসলে কিভাবে কি করব এটা মাথায় আসতেছিল না। আর সবাই বলেছিল বর আসন সাজানোর কোনো দরকার নেই, যেরকম আছে ওইভাবেই বিয়েটা হোক। কিন্তু আমার তো ভালো লাগতেছিল না, এই জন্য বলেছিলাম না, যেরকম আমরা পারি সেরকমই সাজাই। বাড়িতে সোফা ছিল আর এই যে বেলুন দিয়ে সাধারণ একটা ডেকোরেশন আমরা করেছি। আর বড় করে প্যান্ডেল করার মতো সামর্থ্য ওদের ছিল না, তাই আমরা যেমন পারছি তেমনই সাজিয়েছি। আর এরপর ছিল আমাদের তুলি পিপির হলুদ সন্ধ্যা। ও অবশ্য আমার পিসি কম, বান্ধবী বেশি, কারণ আমাদের দুইজনের সেম এজ, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। আর এরপর শুরু হলো আমাদের হলুদ সন্ধ্যার অনুষ্ঠান। আর এখন হচ্ছে তুলির হলুদ সন্ধ্যার কেক কাটা হচ্ছিল। আর কেক কাটার পর আমরা শুয়ে পড়েছিলাম, কারণ তারপরের দিন সকাল সকাল এই যে তুলির আশীর্বাদ ছিল। আর আশীর্বাদ শেষে আমি আলপনা দিতে বসে গিয়েছিলাম, কারণ আলপনা দেওয়ার জন্য আমরা বাইরে থেকে কোনো লোক আনি না, আমরা নিজেরা যেমন পারি তেমনই দিই। আর নিজের কাজ খারাপ হইলেও নিজের কাছে ভালো লাগে। আর যারা সুন্দর সুন্দর কাজ করে তাদের কাজ দেখে আমার ভালো লাগে, আমার আফসোস হয় যে আমি কেন পারি না। আমিও চেষ্টা করি তাদের মতো করার জন্য, কিন্তু হয়তো অত ভালো হয় না। কিন্তু যেমনই হোক সেটা তো আমি নিজে করেছি, এই জন্য নিজের কাছে অনেক ভালো লাগে। যাই হোক, আমি ঠিক যেমন পারছিলাম আমি তেমনই আলপনা আঁকার চেষ্টা করছিলাম। ফার্স্টে ভেবেছিলাম রঙ্গোলি দেব, কিন্তু পরে ভাবলাম যে একটু আলপনার মাঝে যদি রং দেওয়া যায় তাহলে একটু বেশি ভালো লাগবে, একটু বেশি ফুটবে।
তো ওই জন্য হচ্ছে আলপনা আঁকার পরে এর মাঝে আবির দিয়ে দিচ্ছিলাম। আমার একটা দিদা আমাকে একটু হেল্প করছিল, কিন্তু উনি বারবার বলছিল যে আমারটা সারাই যাচ্ছে, তাই বলছিলাম যে তুমি যদি না পারো তাইলে থাক, আমি একাই করছি। কারণ হচ্ছে গোধূলি লগ্নে বিয়ে, আমাদের আলপনাটা সন্ধ্যার মধ্যে শেষ করা লাগবে, এই জন্য হচ্ছে তাড়াহুড়াই ছিলাম। আর তাড়াহুড়ার কাজ আসলে কখনোই ভালো হয় না। আর যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, সেই জন্য বরযাত্রীও তাড়াতাড়ি চলে আসবে। ওইদিকে আমাদের গেটে টেবিল সাজানোর কাজও করতে হবে, সেই জন্য আরও তাড়াতাড়ি করতেছিলাম। আর আলপনাটা শেষ করে তুলিকেও আমাদেরকেই সাজাতে হবে, ওকে পার্লারে নেওয়া হবে না, আমরা বাড়িতে যারা মেয়েরা আছি তারাই ওকে সাজাবো যেমন পারি আর কি। আর এই হচ্ছে আমার আলপনার ফাইনাল লুক। আমি জানি তেমন ভালো হয় নাই, হয়তো আরও চেষ্টা করতে করতে আরও ভালো হবে। নেক্সট টাইম চেষ্টা করবো আরও ভালো করে আঁকার। তো তারপর হচ্ছে এখানে ঘট বসানো হচ্ছিল, কারণ হচ্ছে সন্ধ্যার পরই বিয়ে, যেটাকে বলে গোধূলি লগ্নে বিয়ে, তো সেই জন্য হচ্ছে ঘট বসায় রাখলো। আর এরপর হচ্ছে এই যে বরযাত্রীরা চলে এসেছে, আর আমার মা কাকিদের দেখেন অবস্থা। বরণ করে এই করতে বরণ তার উপরে বরণ আর কি হয় মাছ আছে ভালো করে বরণ করে মাছ শক্ত আছে এ দাদা আপনারা বাজান শোনা বাজান বাজান আমাকে দেখাও আদর আমাদের দিস না তোরা আমাকে ওরে জানিস না আর আগেই বলে রাখি, মা কাকিদের হচ্ছে ননদের বিয়ে, এই জন্য হচ্ছে তারা আমাদের ড্রেসগুলো পরে ওরকম সেজেছে, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আর এরপর হচ্ছে আমরা গেট ধরে দাঁড়িয়েছিলাম, আর এত তাড়াহুড়োর কারণে আমরা গেটে তেমন কোনো আয়োজন করতে পারিনি, শুধু মিষ্টি পান আর সিগারেট কি জানি রাখা হয়েছিল, আর কিচ্ছু করা হয়নি। আর গেটের নিয়ম পালন শেষে এই যে আমাদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। আর এরপর হচ্ছে বরযাত্রীদের সাথে আমাদের এলোমেলো ড্যান্স শুরু হয়ে গেল আবার।
আর এরপর আমার কাকিমারা আবার তাদের ননদের বরের সাথে ফাজলামি শুরু করে দিয়েছিল। উল্টো করে লাগাইলো কে? আপনি লোকটাই উল্টো, আমি উল্টো করে তো আপনি তো বয়সের উল্টো করে। বসলাম উল্টো করে তো উল্টো করে আর এরপর আমার 4 জামাই গিয়েছিল তুলিকে পিড়িতে করে বিয়ের মণ্ডপে আনার জন্য। এরপর বিয়ে শুরু হয়ে গিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হলো বিয়ে শুরুর অনেক আগে থেকেই কারেন্ট ছিল না। আর হচ্ছে বাতাসও উঠেছিল অনেক জোরে, সবাই ভাবছিল হয়তো ঝড় আসবে, কিন্তু ভগবান করুন কিচ্ছু হয়নি। তারপরেও কারেন্ট বহুক্ষণ ছিল না, যার কারণে ভিডিও একদমই ভালোও হচ্ছিল না আর ভিডিও করাও হয়নি। তো এইভাবেই বিয়ে কমপ্লিট হয়। আর বিয়েতে কিন্তু অনেক নিয়ম থাকে, গাঁটছড়া বাঁধা থেকে শুরু করে সিঁদুরদান, মালা বদল, তারপরে 7 পাকে বাঁধা, আরও কী কী জানি আছে। তো সেই সব নিয়ম সবই পালন করা হয়েছিল, কিন্তু কোনো কিছুর ভিডিওই আমার কাছে নাই। আর এখন পুকুর কাটা হচ্ছিল, এইখানে হচ্ছে কড়ি খেলা হবে, তারপর সম্ভবত কি বলে নদী পার না পুকুর পার সেটা করা হবে। কেবল বিয়ে বসলো আর এখন হচ্ছে সিঁদুর দান, যেটা হচ্ছে বিয়ের সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম, যেটা ছাড়া বিয়ে সম্পন্ন হয় না। বিবর্ধনাম সর্বরত্ন করং দেব সিন্ধুরং সুতিগীর্যতাম। উপর মুখে একটা টান দাও, শীতের মধ্যে হাতে টান দাও, হ্যাঁ আবার নিয়ে এসো, আবার একটু সিঁদুর বেশি করে দাও। অনেক করে দিয়ে দেয় সিঁদুর অন্যদিকে তাকাও। নম শির ভূষণাং ভর্তুলায় বিবর্ধনাম সর্বরত্ন করং দেব সিন্ধুরং সুতিগীর্যতাম। উপর মুখে আরেকটা টান দাও, কপালের টিপটা খুলে দাও, কপালের টিপ। আর বিয়ে শেষে তুলির ছোট দিদা হচ্ছে জামাই আর বউকে আশীর্বাদ করছিল। আর এইখানে আমাদের ঘোষবাড়ির বাহিনীরা সবাই খেতে বসেছিল রাতে, শুধু আমি বাদে, কারণ হচ্ছে আমার এগুলো খেতে ইচ্ছে করছিল না। আর আমি সেই দুপুরে একবার খেয়েছি, আর সারাদিনের সকালেও খাওয়া নেই, রাতেও খাওয়া নেই, কারণ হচ্ছে বিয়ে বাড়িতে খাওয়া যায় না আসলে এইগুলো, যা ঘ্রাণেই পেট ভরে যায়। কেউ আমার দেখতে আসছে, তোর ওই স্পেশাল দাঁতগুলো দেখাচ্ছি। ওই বৌদির ভিডিও কর, বৌদি ওদের বাংলা ওই বেলা নিচে চিনিস না, ভিডিও করিস দেখতো নিচে চিনিস না, একদম সেম ওইরকম লাগতেছে না। এই খাসি তো তোকে দিয়ে গেছে, হ্যাঁ মিথ্যা কথা কইস কে? খাওয়ার পরে দুর্নাম করলে কিন্তু খবর আছে, বুঝছো?
আমি নিজ দায়িত্বে তোমাদের খাসি আর বিরিয়ানি দিয়ে গেছি, ঠিক আছে? হারুন ভাই আর তারপর আবার শুরু হয়ে গেল সবার এলোমেলো ড্যান্স। আর দেখতে দেখতে তুলির বিদায়ের পালা চলে এসেছিল। কিন্তু এই বিয়ের এই নিয়মটা কেন জানি আমার ভালো লাগে না, কারণ নিয়মটাতে চাল দিয়ে মায়ের আঁচলে ফেলতে হয় আর বলতে হয় যে তোমার ঋণ শোধ করে গেলাম। কিন্তু আসলে বাবা মার ঋণ কি কখনো শোধ করা যায়? বরং তাদের বলা যায় যে তোমাদের ঋণ কখনো শোধ করা যাবে না, বা আমি কোনো দিন পারবও না। আমি যদি কখনো নিজের পায়ে দাঁড়াই তাহলে হচ্ছে তোমাদের দায়িত্ব আমি নিতে পারি, এইটুকু বলতে পারি। আমার মাথায় এইটাই আসে। আপনাদের কার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই রুমালি বাদ দেখতে হবে দুই গাড়ি দিলে চাল দিয়ে আর মার কাছে কর আমি তোমার ঋণ শোধ করে দিলাম। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।